আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের পরে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে গতকাল আমার কথা হয়েছিল, আমরা আজকে পড়ব আল-মুইজ। অনেকদিন প্রতিষ্ঠানকে দেখো না, আমরা বন্দি আছি লকডাউনে। আমরা অত্যন্ত কঠিন একটা সময় পার করছি সবাই, কেউ কেউ আপনজনকে হারিয়েছি। তো প্রতিষ্ঠানকে দেখে ভাল লাগতেছে নিশ্চয়ই তোমাদের। প্রতিষ্ঠানে আরও একটি চিত্র দেখি আমরা, ভালো লাগতেছে না? আচ্ছা, তো সবাই ঘরে থাকবে, সুস্থ থাকো আর নিরাপদে থাকো। এই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। তো ক্লাসে যাওয়ার আগে আসো একটু পরিচিত হয়ে নেই, যদিও সবাইকে চিনি, তারপরেও আমি জামিলি আফরোজ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। আমরা আজকে সপ্তম অধ্যায় পড়ব, উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত। লক্ষ্য করো, আমরা পড়ব উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত। 909 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল যে খিলাফত এবং 1171 খ্রিস্টাব্দে যা শেষ হয়। এবং উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফতের ভেতরে আমরা পড়ব আল-মুইজের শাসনকাল। তো মদিনার একটি দৃশ্য, মদিনার একটি দৃশ্য দেখো কি চমৎকার। আব্দুল রহিম স্যারের বই যারা পড়ো, আমার কাছে এই বইটাই ছিল। হ্যাঁ, রুটি বানানো লাগবে। তো আল-মুইজের শাসনকাল আমরা দেখি। আল-মুইজ ফাতেমীয় একজন খলিফা ছিল। আর ফাতেমীয় কারা এটা কিন্তু আমরা জানি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় কনিষ্ঠ কন্যা ফাতেমা। তার নাম অনুসারেই এই বংশ প্রতিষ্ঠিত হয় এবং বংশ পরম্পরায় তার বংশের লোক। তো তার নাম অনুসারে এই বংশের প্রতিষ্ঠা হয়। দেখো, উনি একজন ফাতেমীয় খলিফা ছিল। উনি যখন মারা গেলেন তখন ওনার একটি ছেলে ছিল, তার নাম ছিল আবু তামিম মাদ। তাহলে আল-মনসুরের ছেলের একটা প্রশ্ন আসতে পারে, আল-মুইজের পিতার নাম কি? দেখো, আমি কিন্তু ক্লাসে তোমাদেরকে বোধহয় তোমরাই আমার দ্বিতীয় ব্যাচ, এর আগে আমি একটি ব্যাচকে পড়িয়েছিলাম, ফাতেমীয় উত্তর আফ্রিকা ফাতেমীয় খিলাফত, অর্থাৎ মিশর ও উত্তর আফ্রিকা। কিন্তু বেসিক্যালি আমি পড়াই না, আমি বলি যে তোমরা এখান থেকে এমসিকিউ ভালোভাবে পড়বা। আর আসলে আমি জাস্ট
আব্বাসীয় পর্যন্ত পড়ায়ে রেখে দিই এবং স্পেন পড়াই। কারণ এখানে হলো উত্তর আফ্রিকার প্রশ্নগুলো অনেক স্টুডেন্টই বলেছে ম্যাডাম জটিল লাগে। আসলে তোমরা পড়ো না তো এই জন্য জটিল লাগে, আর আমরা পড়াই বলে আমাদের কাছে সহজ লাগে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম সেটা হলো এমসিকিউর জন্য তোমরা উত্তর আফ্রিকাটা ভালোভাবে পড়বা। আর 5টা-6টা প্রশ্ন পড়তে হয়। উত্তর আফ্রিকার 6টা প্রশ্ন পড়লে একটি প্রশ্ন কমন। আর আমরা যদি আব্বাসীয় পড়ি 5টা প্রশ্ন পড়লে 2টি প্রশ্ন কমন থাকে। উমাইয়া পড়লে হয়তো বা 5টা প্রশ্ন পড়লে 2টি প্রশ্ন, সর্বনিম্ন একটি প্রশ্ন কমন থাকে। আচ্ছা, আবার আমরা যদি স্পেন পড়ি সেখানে 3টি প্রশ্ন পড়লে একটি প্রশ্ন কমন থাকে। তো যাই হোক, আল মুইজ উনি ফাতেমা খলিফা আল মনসুর যখন মারা গেল তখন তার ছেলে আবু তামিম মাদ। তো একটা প্রশ্ন আসতে পারে আল মুইজের পিতার নাম কি, তাহলে আল মনসুর, তাই না? আচ্ছা, এবং আল মুইজের আসল নাম কি, তাহলে আল মুইজের আসল নাম হলো আবু তামিম মাদ। উনি 992 খ্রিস্টাব্দে মিশরের ফাতেমের সিংহাসনে আরোহণ করলেন এবং রাজ্যে শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য উনি কিন্তু কিছু কঠোর নীতি গ্রহণ করেছিল। উনি কিছু বিদ্রোহ দমন করে সেই বিদ্রোহ যারা করেছিল সেই বিদ্রোহী নেতাদেরকে উনি ওনার বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন এবং কিছু রাজ্য জয় করলেন। ওই রাজ্য জয়ের ভিতর মিশর একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং শাসন ব্যবস্থার বিন্যাস করলেন। শান্তি নিরাপত্তা স্থাপনে বিশেষ কৃতিত্ব ওনার ছিল। ফলে ওনাকে কিন্তু ঐতিহাসিক লেনপুল একটি কথা বলেছিল, সেটা হলো চতুর্থ খলিফা আল মুইজের ক্ষমতা লাভের সাথে ফাতেমীয়গণ একটি নতুন অধ্যায়ের সূচনা করে। আর আল মুইজের শাসনকাল ছিল ফাতেমীয় খিলাফতের স্বর্ণযুগে। একটা প্রশ্ন আসতে পারে, ফাতেমীয় খিলাফতের স্বর্ণযুগ কোন শাসকের আমলকে বলা হয়? আল মুইজের আমলকে, তাই না? আচ্ছা, দেখো আল মুইজের পরিচয় দেখো। ওনার আসল নাম কি? আবু তামিম মাদ। এরপর দেখো ওনার বাবার নাম হলো আল মনসুর। ওনার জন্ম হয়েছিল 930 খ্রিস্টাব্দে। উনি সিংহাসনে এসেছিলেন 952 খ্রিস্টাব্দে। তাহলে 30 থেকে 52 কত? 22 বছর, তাই না? এবং উনি মারা গিয়েছিলেন 975 খ্রিস্টাব্দে। আর আবু তামিম আর মাদের উপাধি ছিল আল মুইজ। দেখো আজকের মিশর, আজকের কায়রো, আল মুইজের সময়ে মিশরের সৌন্দর্য দেখো তোমরা, এবং আজকের যে মিশর, এই মিশর কিন্তু সেই আধুনিকায়নের দিক থেকে সেই মুইজের সময় থেকেই কিন্তু সেই মিশরের কায়রো শহরকে সুসজ্জিত করা হচ্ছিল। আমরা ছবি দেখব। দেখো, দীর্ঘনীতি গ্রহণ করেছিল কে করেছিল? আল মুইজ। আল মুইজ দীর্ঘনীতি গ্রহণ করেছিল। কেন? তো কঠোর কিছু নীতি গ্রহণ করেছিল। কেন গ্রহণ করেছিল? আল মুইজ ওনার সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কিছু গুরুত্বপূর্ণ কঠিন নীতি গ্রহণ করেন। আর এই কঠিন নীতির ভেতরে ছিল সেনাবাহিনী পুনর্গঠন এবং কিছু পুরাতন দুর্গ উনি সংস্কার করেন। এবং সেনাবাহিনী কিন্তু একটি দেশ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং ওনার সাম্রাজ্যকে এবং ওনার যে রাজ্য, ওনার যে সকল রাজ্য উনি জয় করেছিল, এইগুলোকে নিরাপত্তা দানের জন্য
যে সকল এলাকায় নৌ সীমানা রয়েছে সেখানে কিন্তু উনি নৌবাহিনী, যুদ্ধজাহাজ সংযোজন করেন, নৌবাহিনীতে নতুন জাহাজ তৈরি করেন, জাহাজ কিনে আনেন এবং ওনার সেনাবাহিনীকে উনি আরও বেশি শক্তিশালী করার জন্য আধুনিক থেকে আধুনিকতর উনি করেন। এবং আরেকটি জিনিস দেখো এখানে, প্রাচীন দুর্গ, পুরাতন দুর্গ পুনঃসংস্কার করা অর্থ হলো এইসব দুর্গ আমরা এখন বলি না যে ব্যাটালিয়ান ফোর্স, অতিরিক্ত যে সৈন্য মজুদ রাখা হয় যুদ্ধের জন্য, তো এই হলো সেই দুর্গ, সে ব্যারাক। নেভাল দেখো, নৌ সীমানায় যুদ্ধের জাহাজ রয়েছে এই নৌ সীমানায় যুদ্ধ করার জন্য একটি আলাদা বাহিনী, যা হচ্ছে আল মুইজের নৌবাহিনী। আল মুইজের সময় তিনি সেই নীল নদ বা সেই ভূমধ্য সাগর ঘেঁষে তার যে সীমানা, এই সীমানাকে সুরক্ষিত রাখার জন্য উনি কী করলো, নৌবাহিনীতে যুদ্ধজাহাজ সংযোজন করলো। উনি কিছু বিদ্রোহ দমন করেছিল, আমরা দেখি কি কি বিদ্রোহ। খলিফা আল মুইজের উনি যখন শাসন করছিলেন তখন রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দিয়েছিল। তো তখন তার একজন সুযোগ্য সেনাপতি ছিলেন, আমরা একটু পরে সেই সুযোগ্য সেনাপতির ছবি দেখব। ওই সেনাপতির নাম ছিল জহর। তো এই জহরের নেতৃত্বে উনি মিশরে একটি সম্প্রদায় ছিল খারিজি সম্প্রদায়, এবং খারিজি সম্পর্কে কিন্তু আমরা জানি, এর নতুন করে বলার কিছু নাই, আমরা সবাই জানি যে খারিজি কারা। তো এই খারিজি সম্প্রদায় এবং কারামাতিয়া কিন্তু একটি সম্প্রদায়, একটি ইসলামিক সম্প্রদায় কারামাতিয়া। সেই কারামাতি এবং অন্যান্য কিছু সম্প্রদায় যখন বিদ্রোহ করলো সাম্রাজ্যের ভেতরে শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য, তখন উনি কঠোর হাতে এই সকল বিদ্রোহ দমন করলেন। আমরা দেখতে পাচ্ছি মরক্কো দেশ সম্পর্কে আমরা সবাই জানি। মরক্কো আল মুইজের অন্যতম শ্রেষ্ঠ একটি কীর্তি হচ্ছে মরক্কো জয়, দেশ জয়ের ভেতরে মরক্কো অন্যতম। তো 952 উনি ক্ষমতায় আসলেন, 3 বছর পর 55-তে তার সুদক্ষ যে সেনাপতি ছিল জহর এবং সিকিলি ওনার সেনাপতি ছিলেন। এদের দুজনকে মরক্কো অভিযানের জন্য নিয়োগ করেন। তো স্পেনে উমাইয়া খলিফা আব্দুর রহমানের রাজত্বকালে কিন্তু ফাতেমীয় নৌবহর ভূমধ্য সাগরে স্পেনীয় উপকূলে অবতরণ করে। জহর করলো কি, বীর বিক্রমে মরক্কো অধিকার করে স্পেনের যে উপকূল, এই উপকূলে যুদ্ধ করে এবং মুসলমানরা কিন্তু এই যে সেই নৌ সীমানায় যে যুদ্ধ শুরু হয় সে 955, সেখান থেকে 975 খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু মুসলমানরা আটলান্টিক মহাসাগরের দিকে নৌ অভিযান প্রেরণ করতে সক্ষম পেরেছিল। তো কথায় কিন্তু একটা কথা আছে লোকমুখে, তো সেটা হলো মুসলিম নৌ অধ্যক্ষ আটলান্টিক মহাসাগর হতে জীবন্ত মাছ ধরে বোতলে করে আল মুইজের নিকট প্রেরণ করেন। মানে যে তারা এক সাগরে এক মাছ কিন্তু এক একটা অঞ্চলে এক একটা প্রাণী বসবাস করে না, এক একটি অঞ্চলের সঙ্গে এক একটি প্রাণীর কিন্তু বসবাসের চমৎকার সেই অভয়ারণ্য রয়েছে, তাদের প্রাকৃতিক সেই সুযোগ রয়েছে। আমরা শ্বেত ভাল্লুক কি আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলে দেখতে পাই না। তো আটলান্টিক মহাসাগরে যে ধরনের মাছ থাকে,
কোন পর্যন্ত মুসলিম নৌবাহিনী তাদের রণতরী নিয়ে কোন কোন অঞ্চল জয় করলো, এটা দেখানোর জন্য কী করতো, মুসলিম যে নৌ অধ্যক্ষ তিনি আটলান্টিক মহাসাগর পর্যন্ত গিয়েছিল। তো ফলে ওই মহাসাগরের যে জীবন্ত মাছ সেটা বোতলে করে, সেই আমরা এখন কি বলি, সেই নামটা দেখছো ভুলে গেছি, যে আমরা যে যে মাছ যেটাতে রাখি অ্যাকুরিয়াম, হ্যাঁ, তো তখন তো এরকম অ্যাকুরিয়াম ছিল না। ওই নৌ অধ্যক্ষ করতো কি, বোতলের ভেতরে সে মাছ ভরে আলমুইজের কাছে পাঠিয়ে দিত। এবং সেনাপতি আল সিকিলিকে দেখেছ, দেখো তার তো সুযোগ্য একজন সেনাপতি। এবং দেখো এখানে যে মাছ শামুক, হ্যাঁ, এই দেখো যে সেই জেলিফিশ, এটা কি ওদের ভাষায় লেখা, বুঝছে, এটা ওদের ভাষার লেখা। আচ্ছা, তারপরে কি স্টারফিশ, হ্যাঁ, আচ্ছা, এই সকল জন্তু কিন্তু সেই কোন মহাসাগরে তারা অবস্থান করছে সেটা প্রমাণের জন্যই আর কি করতো, এই সিকিলি সহ জহর এরা কি করতো, সিকিলি ছিল নৌ সেনাপতি, হ্যাঁ। আচ্ছা, এই করতো কি, ওই বোতলে ভরে সেই জীবজন্তুগুলো প্রেরণ করে দিত। এবং ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরে নৌ অভিযান প্রেরণ করলো। কে করলো? আলমুইজ। তাহলে তার সময়ে কি নৌবাহিনী এবং সেনাবাহিনী অত্যন্ত ক্ষমতাশীল ছিল। এবার দেখো, যদিও এই লোক কিছু অঞ্চল জয় করেছিল, তারপরেও কিন্তু তার রাজ্যের কিছু অংশ হয়তোবা যে কোনো কারণে হাতছাড়া হয়ে যায়। কেন হাতছাড়া হয়ে যায়? দেখো, ক্রিট হলো হস্তচ্যুত হয়েছিল। দেখো, ক্রিট হস্তচ্যুত স্পেনের উমাইয়া এবং উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের মধ্যে একটি সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষটা যখন হয় স্পেনের উমাইয়াদের সঙ্গে উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের, তখন গ্রিকরা করলো কি, উত্তর আফ্রিকার ক্রিট দ্বীপটা দখল করে নিল। তো একজন ঐতিহাসিক আছেন সৈয়দ আমির আলী, উনি বললেন কি, ক্রিট দ্বীপ যদিও হাতছাড়া হয়ে যায়, হস্তচ্যুত হয়ে যায়, কিন্তু সিসিলি একটা জায়গার নাম, এই সিসিলি জায়গাতে বাইজেন্টাইন মানে হলো বর্তমান রোম, এই শক্তিটার কিন্তু ধ্বংস সাধন দ্বারায়, অর্থাৎ বাইজেন্টাইনকে ধ্বংস করেই কিন্তু সেই ক্রিট দ্বীপ হস্তচ্যুত হয়েছিল, এর ক্ষতিপূরণ কিন্তু সাধন করা হয়েছিল। অর্থাৎ যদিও ক্রিট দ্বীপটা তাদের হস্তচ্যুত হয়ে যায়, কিন্তু পরবর্তীতে বাইজেন্টাইনদেরকে ধ্বংস করে এর ক্ষতিপূরণ আলমুইজ নিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যুদ্ধজাহাজ সিসিলি অধিকার। আহমদ বিন হাসানের নেতৃত্বে একটি বিশাল নৌবাহিনী বাইজেন্টাইনদের পরাজিত করল এবং ওই যে ক্রিট দ্বীপটি তাদের হাতছাড়া হয়ে গেল, তার বদৌলতে সিসিলি দ্বীপটি দখল করে নিল এবং এই সিসিলি দ্বীপে ইসলামী শাসন প্রতিষ্ঠা করলো। শিক্ষা দীক্ষার উন্নতি হতে থাকলো এবং এই সিসিলির রাজধানী পারলেমো একটি সমৃদ্ধশালী নগরী এবং একটি সমৃদ্ধশালী শিক্ষা কেন্দ্রে পরিণত হলো। সিসিলি দ্বীপটি দেখো, বর্তমান সিসিলি দ্বীপ এবং রাজধানী পারলেমোতে যে শিক্ষা কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রাচীন যুগে, সেই শিক্ষা কেন্দ্রটি বর্তমান রূপ দেখো। বর্তমানে কিন্তু এই জাতীয় কারুকাজের ভবন
দেখা যায় না একমাত্র মসজিদ ছাড়া। এটি কিন্তু কোনো মসজিদ না, এটি হচ্ছে একটি শিক্ষা কেন্দ্র। ওই যে বললাম রাজধানী পার্লামেন্টে শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন, সেই শিক্ষা কেন্দ্র। মিশর বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আলমুইজের শ্রেষ্ঠ যত কীর্তি আছে তার ভেতরে শ্রেষ্ঠ কীর্তির অন্যতম একটি কীর্তি হচ্ছে মিশর বিজয়। এবং মিশরে কিন্তু তখন শাসন করছিল ইকশিদিয়া নামক একজন একটি বংশধর আর কি। ইকশিদিয়া একটি বংশধর, এবং এই বংশধরদের শাসকরা কিন্তু ভীষণ অত্যাচারী ছিল, এবং তাদের অত্যাচারে মিশরে রাজনৈতিক অরাজকতা শুরু হয়। ফলে মিশরের যারা আমির উমরা অর্থাৎ তাদের সেই ইকশিদিয়াদের যারা আমত্তবর্গ অর্থাৎ একটি প্রশাসন, একটি সরকার যারা চালায়, সরকার তো নিজে চলতে পারে না, তাই না? তার রাজন্যবর্গ থাকে না, আমত্তবর্গ থাকে না? এই আমত্তবর্গরা তখন আলমুইজের কাছে সাহায্য প্রার্থনা করেন, এবং মুইজ বিগত 2 বছরে আলেকজান্দ্রিয়া পর্যন্ত রাস্তাটা নির্মাণ করে দেয়। একটি অঞ্চলকে আক্রমণ করতে হলে যে পূর্ব পরিকল্পনা থাকতে হয়, দেখো তারই একটি ধারাবাহিক অংশ হচ্ছে আলমুইজ কিন্তু হঠাৎ করে ইকশিদিয়াদেরকে আক্রমণ করে নাই। তিনি দীর্ঘ 2 বছর ধরে আলেকজান্দ্রিয়ার জায়গাটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, আলেকজান্দ্রিয়া পর্যন্ত রাস্তা নির্মাণ করে এবং পথের পাশে বৃক্ষরোপণ করে দেয়, এবং পানি সরবরাহের জন্য কূপ খনন করে দেয়, এবং বিশ্রামাগার স্থাপন করে দেয়। কেন? যেন তার সেনাবাহিনী যখন মিশর আক্রমণ করবে তখন তার সেনাবাহিনী, এবং তখনকার সময় তো এত গাড়ি ছিল না, তখন পশুকে যানবাহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তো এই সকল পশুগুলো যেন পথের পাশে বিশ্রাম নিতে পারে, খাবার খেতে পারে, এবং পানি নিতে পারে, এবং সেনাবাহিনীর যারা যুদ্ধের জন্য যাবে তারা যেন একটু বিশ্রাম নিতে পারে, এই জন্য সে কী করলো, এবং রাস্তা যেন সুগম হয়, এই জন্য তিনি পথের ক্লান্তি দূর করার জন্য রাস্তা নির্মাণ করলেন, পথের পাশে বৃক্ষরোপণ করলেন, কূপ খনন করলেন, এবং বিশ্রামাগার স্থাপন করলেন। ফলে মিশর বিজয়ের পথ সুগম হলো। আর আলমুইজ মিশর অভিযানের দায়িত্ব দিল জহরের উপরে। 1 লক্ষ ঘোড়া পিঠে চড়ে সেই সুসজ্জিত অশ্বারোহী বাহিনী, এবং 100 উষ্ট্র বাহিনী, এবং প্রচুর অস্ত্র শস্ত্র ও যুদ্ধের রসদ নিয়ে জহর কোথায় গেল? কায়রোয়ানকে ত্যাগ করলো। কায়রোয়ান ত্যাগ করে 969 খ্রিস্টাব্দে ফুস্তাত, সেই ফুস্তাত নামক জায়গার কাছাকাছি আসলো। কিন্তু ইকশিদ বংশের যারা রাজন্যবর্গ তারা কিন্তু তখন জহরের অভিযানকে বাধা দিল। ফলে সেনাপতি জহর নীলনদ পার হয়ে ফুস্তাত দখল করলো, আর মিশর তখন চলে আসলো ফাতেমীয়দের দখলে। দেখো একটি যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। এবং মিশর বিজয়ের পূর্বে আলেকজান্দ্রিয়া পর্যন্ত রাস্তা নির্মাণ, পথের পাশে বৃক্ষরোপণ ও বিশ্রামাগার স্থাপনের দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। রাস্তা দেখছো, বৃক্ষরোপণ, রাস্তার 2 পাশে, এবং বিশ্রামাগার। তাহলে মিশর বিজয়ের পূর্বের পরিকল্পনা কি করেছিল? আলমুইজ রাস্তাকে, পথকে সুগম করেছিল।
বৃক্ষরোপণ করেছিল এবং বিশ্রামাগার প্রতিষ্ঠা করেছিল। আমরা দেখতে পাচ্ছি নীল নদ। আচ্ছা, এবং সেনা এই যে নৌবাহিনী, হ্যাঁ এই যে নৌবাহিনী যাচ্ছে। নীল নদ পার হয়ে সেই মিশর ফুস্তাত নামক জায়গায় একটি সংঘর্ষ হলো উত্তর আফ্রিকার মিশরীয়দের সঙ্গে, এই ফাতেমীয়দের সঙ্গে এবং মিশরের ইকশিদীয়দের সঙ্গে, তাই না? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোশ্চেন বাসায় পড়বে। উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফতে আল মুইজের অবদান মূল্যায়ন করো। এবং উত্তর আফ্রিকায় ফাতেমীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মাহাদি নাকি আল মুইজ, এটি আলোচনা করো। ভাষায় আল মুইজের চরিত্র ও কৃতিত্ব আলোচনা করে এটা পড়বে, অর্থাৎ আল মুইজের চরিত্র ও কৃতিত্ব পড়বে। এবং আল মুইজ কে ছিলেন, আল মুইজের মরক্কো বিজয়ের কাহিনী, এটা কিন্তু বাসায় আরেকটু ক্লাসটা না বুঝবে দেখে নিও। মরক্কো বিজয় এবং মিশর বিজয় ছিল আল মুইজের, স্বপ্ন আলোচনা করো। আজকের ক্লাসে তোমরা উপস্থিত ছিলে যারা, তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস আগামীকালকে কি ক্লাস করাবো একটুখানি আমাকে কমেন্টে জানিয়ে দিও, যারা গ্রুপে আছো অথবা যারা গ্রুপে নেই ক্লাস করছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যারা গ্রুপে আছো তারা গ্রুপে জানিয়ে দিও আগামীকালকে ক্লাস কোনটা হবে। রাতে কিন্তু আমি প্রেজেন্টেশন রেডি করব। আর যদি তোমরা সন্ধ্যার আগে জানাও নিজেরা আলোচনা করে, এটা আমার জন্য ভালো হবে। প্রেজেন্টেশন তাহলে সন্ধ্যার দিকে আমি রেডি করতে বসে যেতে পারবো। আমার ব্যক্তিগত কিছু কাজ থাকে, সুতরাং আমার মেমোরিতে থাকতে হবে যে কোনটা তোমাদেরকে পড়াবো। আচ্ছা, তো আমরা তাহলে মিশরীয় যারা শাসক আছে, মিশরটা যেহেতু ধরেছি, উত্তর আফ্রিকা যেহেতু ধরেছি, এটা তাহলে শেষ করে ফেলবো। আচ্ছা, তোমরা আগামীকাল ক্লাস শুরু হবে জাস্ট দুপুর 2টোয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থতা থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।